বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারতের উপর চড়াও যুক্তরাষ্ট্র, 6 কোম্পানির উপর নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের শতভাগ বন্ধু নয় ভারত, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক মহলে ইসরায়েল ক্রমেই একঘরে হয়ে পড়ছে। দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন শুল্ক হার এখন পাকিস্তানে, ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন। নির্বাচনের আগে ক্ষমতা হস্তান্তর মিয়ানমারের জান্তা সরকারের। এবার বিস্তারিত। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে ব্যবসায় জড়িত থাকার অভিযোগে 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ইরানের রাজস্ব প্রবাহ থামাতে ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি এবং সন্ত্রাসে অর্থায়নের পথ বন্ধ করার অংশ হিসেবে দাবি করা হচ্ছে। এদিন মোট 20টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে ভারতের 6টি প্রতিষ্ঠান রয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি ও ক্রয়ের মাধ্যমে মার্কিন নির্বাহী আদেশ 13846-এর লঙ্ঘন করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি শাসন ব্যবস্থা মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়ানোর জন্য এবং দেশের জনগণকে দমন করতে যে অর্থ ব্যবহার করছে তা বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা এই কোম্পানিগুলোর সব সম্পদ ও স্বার্থ অবরুদ্ধ থাকবে। কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠানের পক্ষে এসব কোম্পানির সঙ্গে আর্থিক বা পণ্য সংক্রান্ত লেনদেন করা নিষিদ্ধ হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে শাস্তি দেয়া নয়, বরং তাদের আচরণে পরিবর্তন আনা। ভারতের সাথে বন্ধুত্ব থাকলেও আন্তর্জাতিক বাণিজ্যে এখন পর্যন্ত ভারত যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। বছরের পর বছর ধরে রাশিয়ার কাছ থেকে হ্রাসকৃত মূল্যে তেল কেনায় ভারতের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অখুশি কিনা এমন এক প্রশ্নের জবাবে ফক্স নিউজকে রুবিও বলেন, দেখুন, বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার, কিন্তু এই মিত্রতা এখন পর্যন্ত শতভাগ পর্যায়ে পৌঁছায়নি। এর কারণ হিসেবে রুবিও বলেছেন, মিত্র ভারতের অনেক কর্মকাণ্ড ও ব্যবসায়িক নীতি যুক্তরাষ্ট্রের বিরক্তির কারণ হয়ে ওঠে। ফক্স নিউজকে তিনি বলেন, ভারত বড় দেশ এবং অন্যান্য অনেক দেশের তুলনায় তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য জ্বালানি চাহিদা স্বাভাবিকভাবেই অনেক বেশি। আন্তর্জাতিক বাজার থেকে প্রচলিত মূল্যে জ্বালানি কিনে সেই চাহিদা মেটানোর মতো সক্ষমতাও ভারতের আছে, কিন্তু ভারত তা করছে না। আন্তর্জাতিক বাজারে অন্যান্য বিক্রেতারা সহজলভ্য হওয়া সত্ত্বেও ভারত শুধু রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, কারণ নিষেধাজ্ঞা থাকার কারণে রাশিয়ার তেল এখন সস্তা। তারা কম দামে রাশিয়া থেকে তেল কিনছে এবং অনেক ক্ষেত্রেই সেই তেল আবার চড়া দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে। উল্লেখ্য, বুধবার ট্রাম্প ভারতের উপর 25% রপ্তানি শুল্ক আরোপ করে। ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখন তলানিতে রয়েছে। গাজায় ভয়াবহ মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে ইসরায়েল কূটনৈতিকভাবে ক্রমশ একঘরে হয়ে পড়ছে বলে জানিয়েছে জার্মানি। শুক্রবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়েডেফুল বলেন, গাজা ভূখণ্ডে মানবিক সংকট এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক পদক্ষেপের কারণে ইসরায়েল ক্রমশ কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বৃহস্পতিবার ইসরায়েল যাওয়ার আগে এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের দ্বিরাষ্ট্র সমাধানের উপর সাম্প্রতিক জাতিসংঘ সম্মেলন, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বর্জন করেছে, তা প্রমাণ করে যে ইসরায়েল নিজেকে ক্রমশ সংখ্যালঘুতে খুঁজে পাচ্ছে। এর আগে ওয়েডেফুল বলেছিলেন, ইসরায়েল যেন উচ্ছেদ বা দখল নীতিতে না যায় তা নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তা দ্রুত, নিরাপদ ও পর্যাপ্তভাবে প্রবেশের ব্যবস্থা না করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। উল্লেখ্য, জার্মানি স্পষ্ট করেছে, দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আলোচনার মাধ্যমেই সম্ভব। দক্ষিণ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে কম শুল্ক হার রয়েছে পাকিস্তানে। দেশটির বর্তমান শুল্ক হার 19%। প্রতিবেশী ভারতের ক্ষেত্রে এ হার 25%। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুল্ক হার 29% থেকে কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি অর্থনৈতিক সহযোগিতার এক নতুন অধ্যায় সূচিত করেছে। বিশেষ করে জ্বালানি, খনিজ সম্পদ, তথ্য প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি খাতে পাকিস্তান এখন বেশি সুযোগ পাবে। বিশেষজ্ঞরা বলছেন, কম শুল্ক হার পাকিস্তানের তৈরি পোশাক রপ্তানি খাতকে বড় ধরনের সুবিধা দেবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের মোট রপ্তানির প্রায় 60%ই আসে এই খাত থেকে। এক্ষেত্রে ভারতের পাশাপাশি বাংলাদেশ ও ভিয়েতনাম তুলনামূলকভাবে বেশি শুল্কের মুখে পড়েছে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক উষ্ণ হয়েছে। গত জুন মাসে পাকিস্তান ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিল। বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক 35% থেকে কমিয়ে 20% নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এরপরই আজ শুক্রবার ভারতের পোশাক বাজারের শেয়ারের দরপতন হয়েছে। গত 8 জুলাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি জানান, 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ করা হবে। তবে আলাপ আলোচনার পর তিনি এই শুল্ক 20% নামিয়ে এনেছেন। অপরদিকে ভারতের পণ্যে 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা আজ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে। ভারত দীর্ঘদিন ধরে এই বাজারটি ধরার চেষ্টা করছে, কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে। তবে গত মাসে যখন বাংলাদেশের উপর ট্রাম্প 35% শুল্ক আরোপ করেন, তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। ওই সময় দেশটির পোশাকের বাজারের শেয়ারের দামও বৃদ্ধি পায়। কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে দৃশ্যপট। বাংলাদেশের উপর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরই ভারতের কেপিআর মিলসের শেয়ার 5%, ওয়েলস্পুন লিভিং এর শেয়ার 2%, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার 0.8%, পিয়াল গ্লোবারের শেয়ার 3.7%, গোকুল দাস এক্সপোর্টের শেয়ার 2.6%, কিটেক্স গার্মেন্টসের শেয়ার 3.21% এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার 2.8% কমে যায়। অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান বাণিজ্য চুক্তি করেছে। এর ফলে দেশটির পণ্যে 19% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে গত এপ্রিলে আরোপ করা হয়েছিল 29% শুল্ক। এছাড়া পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তেল অনুসন্ধানেও চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে শুল্কে যে সর্বশেষ পরিবর্তন যুক্তরাষ্ট্র এনেছে, এতে দেখা গেছে 50টিরও বেশি দেশের শুল্ক আগের তুলনায় কমানো হয়েছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে। এই অঞ্চলের মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম ভারত, যেখানে দেশটির উপর পূর্বে ঘোষিত 25% শুল্ক বহাল রাখা হয়েছে। আগামী ডিসেম্বরে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তবে অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন জান্তা প্রধান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 2021 সালের অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে যে ফরমানের মাধ্যমে ক্ষমতা দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়েছে। পাশাপাশি আসন্ন নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি বিশেষ কমিশনও গঠন করা হয়েছে। অবশ্য এ পদক্ষেপে মিয়ানমারের বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে সিএনএন। কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি বলছে, অভ্যুত্থানের নেতা মিন অং এখনও কার্যত রাষ্ট্রপতি ও সামরিক প্রধান হিসেবে সব ক্ষমতার দখলেই রয়েছেন। সরকারের মুখপাত্র জাও মিন তুন জানান, অভ্যুত্থানের পর দেশে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল গতকাল তা প্রত্যাহার করা হয়। জরুরি অবস্থা জারির পর তা 7 দফা নবায়ন করার পর অবশেষে বৃহস্পতিবার তা বাতিল হয়। মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে এই মুখপাত্র বলেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সেনাপ্রধান বলেছেন, আগামী 6 মাস নির্বাচন আয়োজনের প্রস্তুতির সময়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জন্য 20% শুল্ক ঘোষণা করেছেন।
চূড়ান্ত আলোচনায় দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% আনা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ খবর জানানো হয়। এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের জন্য এটা বিরাট সুখবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক কমানোর আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তাকে সহযোগিতা করেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ প্রতিনিধি দলের সদস্যরা। শুল্ক নিয়ে আলোচনায় বাণিজ্য উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার ভূমিকা ছিল খুবই ইতিবাচক। প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতিনিধি দলকে এজন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক বিজয় হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার শুল্ক আলোচনা শেষ হওয়ার পর স্থানীয় সময় ৩১ জুলাই রাতে হোয়াইট হাউস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, বাংলাদেশের উপর ২০% শুল্ক ধার্য করা হয়েছে। এটি এখন চূড়ান্ত। এর আগে এই শুল্ক প্রথমে ৩৭% ও পরে ৩৫% ঘোষণা করা হয়েছিল। শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্বদানকারী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের উপর ২০% শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আর নেই। তবে আমরা ২০% নিচে প্রত্যাশা করেছিলাম। দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানে সবচেয়ে কম ১৯% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া শ্রীলঙ্কা ২০%, ভারত ২৫% এবং কম্বোডিয়ার উপর ১৯% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক সহ রপ্তানি খাতে বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগী দেশ ভিয়েতনামের জন্য ২০% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এর বাইরে চীনের জন্য প্রাথমিকভাবে ৫৫% শুল্ক আরোপের ফলে বাংলাদেশের রপ্তানি খাতে চলমান অস্থিরতার নিরসন হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর প্রথমে ২ এপ্রিল ৬০টি দেশের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। ৯ এপ্রিল তা ৩ মাসের জন্য স্থগিত করা হলেও ৮ জুলাই জানানো হয়, বাংলাদেশি পণ্যে ৩৫% পাল্টা শুল্ক কার্যকর করা হবে ১ আগস্ট থেকে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার কৌশলগত উদ্যোগ নেয়। গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে পাঠানো হয় একটি বিস্তারিত অবস্থানপত্রে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হয় যে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় $৬ বিলিয়ন, যা তুলনামূলকভাবে খুবই কম। একই সঙ্গে রপ্তানি খাতে বাংলাদেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের মতো দেশের সঙ্গে ঘাটতি যেখানে $১২৩ বিলিয়ন, সেখানে তাদের উপর শুল্ক হার ২০% নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের দাবি ছিল, এত কম ঘাটতির পরও ৩৫% শুল্ক আরোপ অন্যায্য ও বৈষম্যমূলক। সবশেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩১ জুলাই সন্ধ্যায় হোয়াইট হাউসের পারস্পরিক শুল্ক হার নিয়ে এক ঘোষণায় মার্কিন প্রশাসন জানায়, বাংলাদেশি পণ্যে ২০% শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগের প্রস্তাবিত ৩৫%-এর চেয়ে ১৫% কম। বাংলাদেশের রপ্তানি খাতের অন্য প্রতিযোগী দেশগুলোর শুল্ক হার প্রায় সমান বা কাছাকাছি থাকায় ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরেছে। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি বলেন, এটি বাংলাদেশের জন্য সত্যি স্বস্তিদায়ক খবর। আমরা যেটুকু প্রত্যাশা করেছিলাম প্রাপ্তি তার চেয়েও বেশি। এ সিদ্ধান্ত রপ্তানি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। মোহাম্মদ হাতেম বলেন, যুক্তরাষ্ট্রের এই ইতিবাচক পদক্ষেপ শুধু তৈরি পোশাক খাতেই নয়, অন্যান্য রপ্তানি পণ্যের ক্ষেত্রেও প্রবৃদ্ধির সুযোগ তৈরি করবে। ফলে রপ্তানিকারকরা নতুন বাজার ধরার বিষয়ে আরও উৎসাহিত হবেন। তিনি জানান, সরকার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের আমদানি করা তুলা বা অন্যান্য কাঁচামাল ব্যবহার করে বাংলাদেশ যেসব পণ্য উৎপাদন করবে সেগুলো শূন্য শুল্কে নামিয়ে আনার। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, ট্যারিফ যদি ৩৫% থাকতো তাহলে আমাদের ব্যবসা অন্য দেশে চলে যাওয়ার যে আশঙ্কা ছিল সে আশঙ্কা এখন আর নেই, কারণ আমাদের ট্যারিফ আর অন্যদের ট্যারিফ এখন সমান। প্রতিবেশী দেশ ভারতের ট্যারিফ আমাদের চেয়ে ৫% বেশি। ট্যারিফ কমানোর ফলে এখন যদি অবকাঠামো, গ্যাস সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংকের সুদের হার সঠিক রাখা যায়, তাহলে ব্যবসার যে প্রবৃদ্ধি তা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাহমুদ হাসান খান আরও বলেন, রপ্তানি খাতে এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন।
তবে এই সফলতা টেকসই করতে হলে অভ্যন্তরীণ সমস্যাগুলো বিশেষ করে জ্বালানি সংকট সমাধান করতে হবে। সরকারের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে শিল্প খাতের দীর্ঘমেয়াদী ভিত্তি মজবুত করা। উদ্যোক্তারা বলছেন, বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রতিযোগী দেশগুলোর সমপর্যায়ের এই সাফল্য একটি বড় কূটনৈতিক অর্জন। তবে তারা সতর্ক করে দিয়ে বলছেন, অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা সমাধান ছাড়া আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব নয়। দেশের বস্ত্র খাতের উদ্যোক্তা ও বৃহৎ শিল্পগোষ্ঠী নোমান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলামকে বলেন, ভিয়েতনাম আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল। আমরা যেহেতু তাদের সমপরিমাণ শুল্ক গুণেই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছি, তাই আপাতত শঙ্কা নেই। কিন্তু এটা মনে রাখতে হবে যে দেশে আমরা নানা প্রতিকূলতার সঙ্গে শিল্প খাতের উৎপাদন ধরে রেখেছি। বিশেষ করে আমাদের ঋণের সুদ হার এখন 16%। ভিয়েতনামের তুলনায় এটা অনেক চড়া। সেই সঙ্গে জ্বালানি সংকট আমাদের নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে আমাদের শিল্প ইউনিটগুলোর উৎপাদন দীর্ঘদিন ধরে অর্ধেক সক্ষমতা নিয়ে চলছে। মোহাম্মদ নুরুল ইসলাম আরও বলেন, আমরা নতুন বিনিয়োগ নিয়ে যতটা আলোচনা করি, পুরনো বিনিয়োগের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানোতে তেমন মনোযোগ নেই। সরকারকে এ বিষয়েও এখনই নজর দিতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং নতুন এই শুল্ক হারের কথা জানিয়ে এক প্রেস বিবৃতিতে বলেছে, অনেক বিষয় জড়িত থাকায় শুল্ক আলোচনার প্রক্রিয়াটি ছিল জটিল ও সময় সাপেক্ষ। শুল্ক ছাড় পাওয়ার বিষয়টি শুধু মার্কিন রপ্তানির উপর শুল্ক কমানোর সঙ্গেই যুক্ত ছিল না, বরং অশুল্ক বাধা, বাণিজ্য ঘাটতি ও নিরাপত্তা সংক্রান্ত মার্কিন উদ্বেগ সমাধানে একটি দেশের সদিচ্ছার উপরও নির্ভর করছিল। এতে আরও বলা হয়, বাংলাদেশ 20% পেয়েছে, যা তৈরি পোশাক খাতের প্রধান প্রতিযোগী দেশ শ্রীলঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রায় সমান। এই দেশগুলো 19 থেকে 20% মধ্যে শুল্ক পেয়েছে। ফলে পোশাক রপ্তানিতে বাংলাদেশের তুলনামূলক প্রতিযোগিতা সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত চুক্তিতে পৌঁছাতে না পারায় ভারতের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছে। শুল্ক আলোচনায় বিশেষ ভূমিকা রাখা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা সতর্কতার সঙ্গে আলোচনা করেছি যাতে আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো আমাদের জাতীয় স্বার্থ ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আমাদের পোশাক শিল্পকে রক্ষা করা ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। তবে এর পাশাপাশি আমরা মার্কিন কৃষি পণ্য কেনার বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছি। এটি আমাদের খাদ্য নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে এবং যুক্তরাষ্ট্রের কৃষি প্রধান রাজ্যগুলোর সঙ্গে আমাদের সদ্ভাব বাড়াবে। খলিলুর রহমান আরও বলেন, আজ আমরা সফলভাবে একটি সম্ভাব্য 35% পাল্টা শুল্ক এড়াতে পেরেছি। এটি আমাদের পোশাক খাত এবং এর উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুখবর। এর মাধ্যমে আমরা বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পেরেছি এবং বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করেছি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক হার 20% নেমে আসায় বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পাদনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেছে। এতেও আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে থাকব। ফলে মার্কিন বাজারে আমাদের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তবে আমরা আশা করেছিলাম এটি 20%-এর নিচে থাকবে। ভারতের জন্য পাল্টা শুল্ক 25% করা হলেও বাংলাদেশের মতোই চমক দেখিয়েছে পাকিস্তান। পূর্ব ঘোষিত 29% থেকে নামিয়ে 19% পাল্টা শুল্ক ঘোষণায় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্প প্রশাসন সুইজারল্যান্ড সহ 10 দেশের উপর বাড়তি চড়া শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যেমন সিরিয়ার উপর 41%, লাওস 40%, মিয়ানমার 40%, সুইজারল্যান্ড 39%, ইরাক 35%, সার্বিয়া 35%, আলজেরিয়া 30%, বসনিয়া ও হার্জেগোভিনা 30%, লিবিয়া ও দক্ষিণ আফ্রিকা 30%। যুক্তরাষ্ট্র সরকার নতুন যে শুল্ক হার ঘোষণা করেছে তা বিশ্লেষণ করে দেখা গেছে, মাঝারি শুল্ক তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ব্রুনেই, ভারত, কাজাখস্তান, মলদোভা,
তিউনিশিয়ার ক্ষেত্রে 25% শুল্ক, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইওয়ান ও ভিয়েতনামের ক্ষেত্রে 20%, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, থাইল্যান্ড 19% এবং নিকারাগুয়ার ক্ষেত্রে 18% শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক নিয়ে বেশি সুবিধা পেয়েছে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এর বাইরে আছে আফগানিস্তান, অ্যাঙ্গোলা, বলিভিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, কোট দিভোয়ার, আইভরি কোস্ট, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, ইকুয়েডর, ইকুয়েটোরিয়াল গিনি, ফিজি, ঘানা, গায়ানা, আইসল্যান্ড, ইসরায়েল, জাপান, জর্ডান, লেসোথো, লিচেনস্টাইন, মাদাগাস্কার, মালাউ, মরিশাস, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, নরওয়ে, পাপুয়া নিউগিনি, দক্ষিণ কোরিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া ও জিম্বাবুয়ের জন্য 15% শুল্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের উপর আরোপিত নতুন শুল্ক হার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী 7 আগস্ট থেকে তা কার্যকর হবে। এর আগে ট্রাম্প 1 আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে 70টিরও বেশি দেশের উপর নতুন পাল্টা শুল্ক হার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেগুলো আগামী 7 দিনের মধ্যে কার্যকর হবে। যেসব পণ্য 7 আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি 5 অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না। অবশ্য কানাডার উপর যুক্তরাষ্ট্র আরোপিত 35% শুল্ক গতকাল 1 আগস্ট থেকেই কার্যকর হয়েছে। এক্ষেত্রে মেক্সিকোকে 90 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। যে কোনো শিক্ষার্থী কিন্তু ছাত্র সংসদের যে কোনো পদে নির্বাচন করতে পারবে, এটি তার এখতিয়ার রয়েছে। গত কয়েক বছর ধরে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছেন, বিশেষ করে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির প্র্যাকটিস করেছেন, তাদের মধ্যে থেকে প্রতিযোগিতা হবে বলে আমি বিশ্বাস করি। 2019 সালে ডাকসু দেখেছি যে ডাকসু শিক্ষার্থীদের অধিকারের জন্য সামান্যতম কাজ করতে পারেনি। যারা প্রার্থী হতে পারেন তাদের প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে আমরা প্রায় 377টি আমরা সংস্কারের বিষয়ে আমাদের লিখিত মতামত জানিয়েছি এবং 40টিরও বেশি সুপারিশ আমরা করেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে এই 40টি সুপারিশ থেকে মোটা দাগে 3 থেকে 4টি, তাও সেটি অন্য ছাত্র সংগঠনের সাথে যেটি কমনলি অ্যাটাচড হয়েছে, 3টিকে রাখা হয়েছে। আর 377 থেকে মাত্র 1 থেকে 1.5% সুপারিশকে সংস্কারের বিষয়ে সেগুলো আমলে নেওয়া হয়েছে। এটি একটি পদক্ষেপ। আরেকটি হচ্ছে আমাদের পক্ষ থেকে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বরাবর আমাদের দাবি ছিল যে যারা খুনি সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই খুনি সংগঠনের বিচার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করা এবং যারা আওয়ামী লীগের দোসর শিক্ষকরা রয়েছেন তাদের বিচার প্রক্রিয়া ন্যূনতম হলে শুরু করা, অন্তত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেগুলো করার এখতিয়ার রয়েছে। এবং যারা জুলাইয়ের 3 থেকে 4 তারিখ পর্যন্ত রেজিস্ট্রার ভবন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে খুনি হাসিনার বিরুদ্ধে যে সকল কর্মচারী-কর্মকর্তারা মিছিল মিটিং করেছে, তাদেরকে অন্তত বিচারের আওতায় আনার জন্য আমাদের পক্ষ থেকে জোর দাবি ছিল। কিন্তু এই যে প্রতিটি পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ে আসলে গুরুত্ব দেয়নি, বিশেষ করে খুনি সংগঠনের বিচার না করে, তারপরে হচ্ছে আওয়ামী লীগ দোষর শিক্ষকদের একজনেরও বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত না করে এবং কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াকে শুরু না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 377টি সংস্কারকে মাত্র 1.5%কে গ্রহণ করে এবং 40টারও অধিক সুপারিশ থেকে মাত্র 3 থেকে 4টিকে আমলে নিয়েও যেই তফসিল ঘোষণা করা হয়েছে, সেই তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি। এই জন্য স্বাগত জানাচ্ছি কারণ এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল যে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটি ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রতিটি ছাত্র সংগঠন, প্রতিটি গণতান্ত্রিক শিক্ষার্থীর এক ধরনের আশা আকাঙ্ক্ষা ছিল। সুতরাং এই আশা আকাঙ্ক্ষাকে আমরা স্বাগত জানিয়ে আমরা এই তফসিলকেও স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা মনে করি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে যদি কার্যকর করতে হয়, অনেক বেশি ইতিবাচক করতে হয়, তাহলে অবশ্যই খুনি সংগঠনের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতেই হবে। আসলে এছাড়া আমাদের কোনো হাতে অপশন নাই।
আর বিশেষ করে যারা আওয়ামী লীগের দোসর শিক্ষকরা ছিলেন, বিশেষ করে 4 আগস্ট পর্যন্ত যারা খুনি হাসিনাকে গুলি করার জন্য পরামর্শ দিয়েছেন, বার্তা পাঠিয়েছেন, ক্যাম্পাস নিয়ন্ত্রণ রাখার অপচেষ্টা করেছেন, তাদেরও বিচার প্রক্রিয়ায় আনতে হবে। এবং আওয়ামী লীগের বিভিন্ন দোসর কর্মচারী কর্মকর্তারা এখনো স্বপদে বহাল রয়েছে, আপনি জানেন, একজনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়নি। সুতরাং তাদেরকে বিচার প্রক্রিয়ায় এনে যদি ডাকসু করা যায়, সেই ডাকসু অত্যন্ত কার্যকর হবে। আমরা 2019 সালে ডাকসু দেখেছি যে ডাকসু শিক্ষার্থীদের অধিকারের জন্য সামান্যতম কাজ করতে পারেনি। এমনকি শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে 19 সালে ডাকসু একটি গ্রহণযোগ্য মাত্রা নিবে, সেটিও কিন্তু করতে পারেনি। সুতরাং আমরা কোনোভাবে 2025 সালে ডাকসু যারা নির্বাচিত হবেন তারা কোনোভাবেই যেন 19-এর ডাকসুর মতো এরকম ব্যর্থ কার্যকর না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের এটি জোর দাবি থাকবে। এবং আরেকটি বিষয় আমাদের পক্ষ থেকে সব থেকে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে যে নির্বাচিত ছাত্র সংসদকে, অর্থাৎ যারা নির্বাচিত হবেন বিপিজিএস, তাদেরকে যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি যেন অবশ্যই নির্বাচিত হয়, এটি আমাদের এক ধরনের দাবি ছিল। কারণ বহির্বিশ্বে, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে আপনি ছাত্র সংসদ নির্বাচনে সেখানে যেই প্রক্রিয়া হয়ে থাকে, সেখানে কিন্তু যিনি সভাপতি নির্বাচিত হন তিনিও কিন্তু গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নির্বাচিত হন। সুতরাং আমরা মনে করছি যে অন্তত গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেরকম একটি সকল বিষয়ের সংস্কার চলছে, অন্তত ডাকসুতে যিনি বিপি নির্বাচিত হবে, যিনি সভাপতি নির্বাচিত হবেন, তিনি যেন ভোটের মাধ্যমে নির্বাচিত হন, সে দাবি আমরা করেছিলাম। এবং এটি শুধুমাত্র ডাকসুর সভাপতি নয়, এমনকি প্রত্যেকটি হলের যিনি সভাপতি নির্বাচিত হন, যেটি পদাধিকার বলে সেখানে প্রভোস্ট হয়ে থাকেন, সেটি কিন্তু অনির্বাচিত রয়ে গেল। সুতরাং এই যে নির্বাচিতদেরকে যারা নিয়ন্ত্রণ করবেন, যারা তারা যদি অনির্বাচিত হয়, তাহলে যে কোনো সময় যদি অনির্বাচিত ব্যক্তির মতের অমিল হয় অথবা তার মতের সাথে কোনো বিষয় যদি সাংঘর্ষিক থাকে, তিনি চাইলে ডাকসুকে অথবা হল সংসদকে তিনি অকার্যকর করে দিতে পারবেন, বিলুপ্ত করতে পারবেন। এমনকি ছাত্র সংসদের বিপি কেও, হল সংসদের বিপিকেও তিনি বহিষ্কার করতে পারবেন। এরকম একটি যে অযাচিত এরকম হস্তক্ষেপ অথবা এরকম যে ওনাকে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে ডাকসুর আইনে, এটিকে আমরা পরিবর্তনের জন্য আমরা কিন্তু জোর দাবি জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ন্যাশনাল পলিসিতে এরকম শত শত সংস্কার কিন্তু হচ্ছে, আপনি দেখছেন। এখনো পর্যন্ত আমাদের এগুলো চলমান রয়েছে, আমাদের একটি টিম কাজ করছে, আমরা নিজেরাও কাজ করছি। সুতরাং এখনো পর্যন্ত সার্বিক কোনো বিষয়ে আসলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, যেহেতু এটি একটি বড় ছাত্র সংগঠন। সুতরাং এখান থেকে কারা প্রতিনিধিত্ব করবেন বা সামগ্রিকভাবে শিক্ষার্থীদের কি ধরনের আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতি রয়েছে বা কারা এই আশা আকাঙ্ক্ষা আসলে ফুলফিল করতে পারবে, সুতরাং সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনার মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো প্রার্থী, চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসলে আমরা আসেনি বলতে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। সুতরাং এগুলো আরেকটু সময় গেলে আমরা আসলে বুঝতে পারবো। অনেক ছাত্র সংগঠন, অনেকে ব্যক্তিগত পর্যায়েও কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের যে গঠনতন্ত্র ছাত্র সংসদ, সেখানে যে কোনো শিক্ষার্থী কিন্তু ছাত্র সংসদের যে কোনো পদে নির্বাচন করতে পারবে, এটি তার এখতিয়ার রয়েছে। সুতরাং অনেকে আলোচনায় আছেন, আমরা প্রতিটি যারা প্রার্থী হতে পারেন তাদের প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে। তার বিপরীতে ছাত্রদলে কিরকম প্রার্থী আসতে পারে বা কারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আমরা সবাইকে গুরুত্ব দিচ্ছি। মানে কাউকে কম গুরুত্ব, কাউকে বেশি গুরুত্ব, সেরকম বিষয় না। আমরা প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ছাত্র সংগঠন বা কোনো একক কোনো প্রার্থী হতে পারে কিনা, মানে প্রত্যেকের প্রতি আমাদের বাড়তি নজর রয়েছে। সুতরাং আমরা মনে করি এটি একটি গ্রহণযোগ্য, হয়তো ডাকসু আরো বেশি হতে পারতো যদি সংস্কারের বিষয়গুলো আরো বেশি তাৎপর্যপূর্ণ করে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করতো। তারপরে আমরা মনে করি যারা গত কয়েক বছর ধরে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছেন, বিশেষ করে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির প্র্যাকটিস করেছেন, তাদের মধ্যে থেকে প্রতিযোগিতা হবে বলে আমি বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, আমরা সেগুলো পর্যালোচনা করছি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীরা যারা এখন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী হিসাবে রয়েছে, তাদের চিন্তা চেতনাতে কিন্তু একটা পরিবর্তন কিন্তু হয়েছে। ধরুন আজ থেকে 20 বছর আগে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, তারা যেরকম করে চিন্তা করতেন, এখনকার শিক্ষার্থীরা আসলে আরেকটু
অন্যভাবে চিন্তা করেন। অর্থাৎ আপনি দেখেছেন যে গত বছরই ঠিক এই সময় যারা প্রকাশ্যে খুনি হাসিনার বিরুদ্ধে নিজের জীবন বিলিয়ে দিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, সেরকম শিক্ষার্থীদেরকে রিড করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে। এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অত্যন্ত মেধাবী, তারা বিচক্ষণ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রাখে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাংলাদেশের সব থেকে মেধাবী শিক্ষার্থী বলা হয়ে থাকে। আমরা সেটি ধারণও করি। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই সামগ্রিক বিষয় আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করে তারা প্রার্থিতা বাছাই করে নেবে এবং তাদের এই প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে তারা অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণ করবেন বলে আমি বিশ্বাস রাখি। এবং আমি এটুকুও বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই গণতান্ত্রিক, আমি প্রতিটি ছাত্র সংগঠনের যারা প্রার্থী হবেন অথবা একক কেউ প্রার্থী হলে প্রত্যেককে বিচার বিশ্লেষণ করে তারা বিশ্ববিদ্যালয়ের জন্য যে ছাত্র সংসদ নির্বাচনে যে প্রার্থীগুলো বাছাই হবে সেখান থেকে তারা সব থেকে যোগ্য প্রার্থীকে বেছে নিবে বলে আমি নিশ্চয় প্রত্যাশা রাখছি। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের চরম উস্কানিমূলক মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 1 আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, মেদভেদেবের এই উস্কানিমূলক বক্তব্য কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে এই বিষয়ে আমি নিশ্চিত নই, বরং এসব বক্তব্য কখনো কখনো অনিচ্ছাকৃত বিপর্যয়েরও কারণ হতে পারে। এমন আশঙ্কা থেকেই সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাশিয়ার ঠিক কোন অঞ্চলে এই পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে সেই বিষয়ে তিনি কিছু বলেননি। যুক্তরাষ্ট্রের সামরিক প্রোটোকল অনুযায়ী এই ধরনের তথ্য গোপন রাখা হয়। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। দুই দেশেরই শক্তিশালী পারমাণবিক সাবমেরিন বহর রয়েছে। তবে ট্রাম্প তার পোস্টে পারমাণবিক সাবমেরিন বলতে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন বোঝাতে চেয়েছেন নাকি শুধু পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তা পরিষ্কার করেননি। সম্প্রতি ট্রাম্প ও মেদভেদেবের মধ্যে ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা আক্রমণের প্রবণতা বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে কটাক্ষ করে প্রায় নানা মন্তব্য করছেন দুই নেতা। ট্রাম্প মেদভেদেবকে রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করেছেন। অন্যদিকে মেদভেদেব ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে নাটকীয় বলে উড়িয়ে দিয়েছেন এবং এক পর্যায়ে ডেড হ্যান্ড নামক প্রতিক্রিয়াশীল পারমাণবিক ব্যবস্থার কথা উল্লেখ করেন। ডেড হ্যান্ড হল সোভিয়েত আমলে গঠিত এমন এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধমূলক ব্যবস্থা যা সোভিয়েত নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সক্ষম। ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের ঘোষণা আসার পরপরই মস্কোর শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। 2008 থেকে 2012 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মেদভেদেব গত সপ্তাহে ট্রাম্প রাশিয়ার সঙ্গে চরম আল্টিমেটামের খেলায় মেতে উঠেছেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, প্রতিটি নতুন আল্টিমেটামই এক একটি হুমকি এবং যুদ্ধের পথে এক একটি পদক্ষেপ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 8 আগস্টের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সময়সীমা বেঁধে দেন, যদিও পুতিন এই সময়সীমার কোনো প্রতিক্রিয়া দেখাননি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর খসড়া প্রস্তাবের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর বাইরে সারা দেশে আরও অন্তত 3 ডজন আসনের সীমানায় ছোটখাটো পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। কিন্তু কেন এই পরিবর্তন? দেখুন সৌমিত্র, প্রতি বছর জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সীমানায় বিভিন্ন ধরনের রদবদল করা হয়। বিশেষ করে এটি কেন করা হয়? স্বাভাবিকভাবে নির্বাচনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যাকে একটা গুরুত্ব দেওয়া হয়, কারণ কোনো এলাকার জনসংখ্যা যদি পরিবর্তন হয়, বিশেষ করে সর্বশেষ 2022 সালের যে আদমশুমারি হয়েছে সেই আদমশুমারির রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে গাজীপুরের, বিশেষ করে গাজীপুরে গত কয়েক বছরে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি হয়েছে, শিল্প কারখানা বেড়েছে, মানুষজনের উপস্থিতি বেড়েছে এবং জনসংখ্যার আধিক্য সেখানে বেশি ছিল। যে কারণে আপনি যদি দেখেন, যদি আমরা যদি দেখাই যে এই বাংলাদেশের মানচিত্রের দিকে একটু নজর দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে গাজীপুরের যে ভৌগোলিক সীমারেখা সেটির চাইতে বাগেরহাটের সীমারেখা কিন্তু বড়। তো প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন পরিবর্তন করা হয়েছে? বাগেরহাটে মোট 4টি আসন ছিল এবং গাজীপুরে 5টি আসন ছিল। স্বাভাবিকভাবে সীমানা নির্ধারণের ক্ষেত্রে এবার নির্বাচন কমিশন যে মানদণ্ডটা রেখেছে সেটি হলো 4,20,000-এর মতো গড়ে ভোটার থাকবে। কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র ঢাকায় প্রায় 2 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে ভোটার সংখ্যাও প্রায় 1.5 কোটির মতো। এবং ঢাকার পাশে যদি আমরা বলি
বলি যে গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশনে এখানে অনেক ইন্ডাস্ট্রি বেড়েছে, শ্রমিক অধ্যুষিত এলাকা, সে কারণে গাজীপুরে আগে 5টি আসন ছিল, সেখানে গাজীপুরের সাথে আরো একটি আসন বাড়ানো হয়েছে। এবং সেক্ষেত্রে করতে গিয়ে নির্বাচন কমিশন যখন দেখেছে যে স্বাভাবিকভাবে এই আসনটি বাড়ানো দরকার, তখন গাজীপুরে বাড়ানো দরকার কোন জায়গায় তুলনামূলক জনসংখ্যা কম। স্বাভাবিকভাবে আপনি দেখেন যে বাগেরহাটের যে ম্যাপ, সেটি যদি আমরা দেখি যে বিশাল আয়তনের দিক থেকে অনেক বড় একটি জায়গা, সেই বাগেরহাটের মোট 9টা উপজেলা ছিল, সেই 9টা উপজেলার থেকে এবার তারা 3টি করে আসন বিশেষ করে ভাগ করেছে এবং 3টি আসন করে ভাগ করে তারা বাগেরহাটে আগে যে 4টি আসন ছিল সেই 4টি আসন থেকে একটি আসন কমিয়েছে। সেটি করতে গিয়ে আমরা যদি দেখি যে বাগেরহাটের আগে যে সীমা আসন সংখ্যা ছিল, বাগেরহাটের 1 আসনে ফকিরহাট, মোল্লারহাট এবং চিতলমারী 3টি উপজেলা ছিল। বাগেরহাট 2 আসনে সদর এবং কচুয়া, বাগেরহাট 3 আসনে রামপাল মোংলা এবং বাগেরহাট 4 আসনে মোরেলগঞ্জ শরণখোলা। তো সেখানে এখন যেটা করা হয়েছে, নতুন করে বাগেরহাট 1 আসনে ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারী, এই আসনে কোনো কিন্তু পরিবর্তন আনা হয়নি এবং যে 3টি উপজেলা আগে ছিল সেই 3টি উপজেলা আছে। বাগেরহাট 2 আসনে সদর, কচুয়া এটি আগে ছিল, নতুন করে রামপাল যুক্ত করা হয়েছে। রামপাল ছিল বাগেরহাট 3 আসনে, বাগেরহাট 2 আসনের সাথে যুক্ত করা হয়েছে এবং বাগেরহাট 3 আসন মোরেলগঞ্জ, শরণখোলা এবং মোংলা, এই 3টি উপজেলা নিয়ে বাগেরহাট 3 আসন। সেক্ষেত্রে বাগেরহাট 4 আসনটি আগে ছিল মোরেলগঞ্জ এবং শরণখোলা, এই দুটি নিয়ে বাগেরহাট 4 আসন ছিল। সেই আসনটিকে 2টি উপজেলার সাথে যুক্ত করে 2টি আসন যুক্ত করে একটি আসন বাগেরহাট থেকে কমানো হয়েছে এবং সেটি কমানোর ফলে এখন নতুন করে যে আসনটি বাড়তি রয়েছে সেই আসনটি গাজীপুর 6, অর্থাৎ এই আসন সংখ্যা কিন্তু আগে ছিল না, গাজীপুরে 5টি ছিল, গাজীপুর 6-এর সাথে সেটি যুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, যখন নির্বাচন কমিশন এই আসন সীমানা নির্ধারণ করেছে, নির্বাচনের আগে সব রাজনৈতিক দল এবং তাদের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচনের এক ধরনের প্রস্তুতি নিয়ে থাকেন তাদের আসন সংখ্যায়, তাদের সীমানায়। অর্থাৎ 2টি উপজেলা থাকলে সেই 2টি উপজেলায় তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রাম করেছে, সভা সমাবেশ করেছে, জনসংযোগ করেছে। নির্বাচন যেহেতু খুব সন্নিকটে, আগামী 6 মাসের মধ্যেই নির্বাচন হবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে যারা রাজনৈতিক দলের কর্মী রয়েছে, আমরা দেখেছি যেখান থেকে আসন কমানো হয়েছে কিংবা নতুন করে যে আসন বাড়ানো হয়েছে তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ কিন্তু রয়েছে। এর পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টি আপনি লক্ষ্য করবেন সেটি হলো যে নির্বাচনের আগে স্বাভাবিকভাবে রাজনৈতিক দলের কিন্তু অনেক বছর বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন কিংবা গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কোনো জায়গা থেকে যখন একটি আসন কমানো হয় তখন সেই আসনের এমনিতেই প্রার্থী সংখ্যা বেশি থাকে, বড় রাজনৈতিক দল রয়েছে, তাদের ভিতরে কিন্তু এক ধরনের প্রতিযোগিতা থাকে এবং অনেক প্রার্থী থাকে। তারপরে যদি একটি আসন কমানো হয় তখন কিন্তু প্রার্থীদের সেই প্রতিযোগিতার সংখ্যা কিন্তু প্রতিযোগীর সংখ্যাও বাড়ে। তো এবার কেন সেটি করা হয়েছে, যার ব্যাখ্যায় নির্বাচন কমিশন বলেছে যে আসন সংখ্যা, জনসংখ্যাকে তারা গুরুত্ব দিয়েছে এবং সেটি করতে গিয়ে তারা এই ধরনের আসন সংখ্যা, এটি শুধুমাত্র বাগেরহাট আর গাজীপুরে পরিবর্তন করা হয়েছে বিষয়টি এরকম নয়। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে খসড়া তালিকা প্রকাশ করেছে, নির্বাচন স্বাভাবিকভাবে একটু বলে রাখি যে এই সীমানা নির্ধারণ করতে গিয়ে অতীতে বিভিন্ন সময় সীমানায় পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন সময় বলা হয়েছে ঢাকার আসন সংখ্যা 20টি, ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা জেলা সব মিলে আসন সংখ্যা 20টি। তো বিভিন্ন সময় ঢাকার আসন সংখ্যা বাড়ানো কমানো নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে, কিন্তু ঢাকা নির্বাচন কমিশন যখন এই উদ্যোগগুলো নিয়েছে সেই এলাকার যারা রাজনীতিবিদ আছেন কিংবা সাধারণ নাগরিক রয়েছেন তারাও নির্বাচন কমিশনের কাছে অনেক ধরনের অভিযোগ, দাবি, আপত্তি এগুলো তুলে ধরে। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন এই খসড়াটি প্রকাশ করেছে এবং আগামী 10 তারিখের মধ্যে অর্থাৎ 10ই আগস্টের মধ্যে যারা প্রার্থী কিংবা ওই এলাকার যারা বাসিন্দা কিংবা ওই এলাকার নাগরিক যারা, তাদের কাছে এই খসড়াটি পৌঁছাবে এবং তারা নির্বাচন কমিশনের কাছে আপত্তি তুলতে পারবে কিংবা তাদের দাবির কথা জানাতে পারবে। আপত্তি না জানালে, আপত্তি যদি কেউ না জানিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন এটিকে চূড়ান্ত করে তারপরে গেজেট প্রকাশ করে দেবে এবং এই গেজেটের উপরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপত্তি জানালে কি হবে? আর আপত্তি যদি জানানো হয় সেক্ষেত্রে এর উপর শুনানি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের একটি প্রধান থাকবেন, তিনি তার মাধ্যমে যে এলাকার সীমানা নিয়ে আপত্তি, সেখানে একদম আদালতের যেরকম শুনানি হয় নির্বাচন কমিশনে সেরকম শুনানি হবে, এবং সেই শুনানিতে যে এলাকার সংসদ সদস্য প্রার্থী কিংবা গণ্যমান্য ব্যক্তি তারা নির্বাচনের শুনানিতে অংশ নিয়ে তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরবেন। ধরেন বাগেরহাটে যে আসনটি কমলো, সেই আসন থেকে কোনো একজন রাজনীতিবিদ যিনি ওই আসনের প্রার্থী হতে চেয়েছিলেন এবং নির্বাচন করতে চেয়েছিলেন, তিনি নির্বাচন কমিশনকে তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরবেন এবং এই সীমানার ফলে তাদের কি কি সংকট তৈরি হতে পারে, কিংবা ভৌগোল এখানে এক একটা আসন যখন করা হয় তখন কিন্তু আগের 3টি নির্বাচনে সেখানে কোনো বড় ধরনের পরিবর্তন করা হয়নি। আমরা দেখেছি 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে, নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় বেশ কিছু আসনে পরিবর্তন করা হয়েছিল, কোথাও থেকে আসন সংখ্যা কমানো হয়েছিল, কোথাও বাড়ানো হয়েছিল, মোট কম বেশি 100টি আসনে পরিবর্তন করা হয়েছিল। আমরা দেখছি এবার কিন্তু দুটি জেলায় আসন কমেছে, একটিতে বেড়েছে, কিন্তু এর বাইরেও আমরা যে জিনিসটি দর্শকদের জানাতে চাই সেটি হলো বাগেরহাটের আর গাজীপুরের এই পরিবর্তনের বাইরেও পঞ্চগড়, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, শরীয়তপুর, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, এই সমস্ত জেলায় আসন সংখ্যায় ধরুন একটি উপজেলায় সাথে নতুন করে অন্য একটি উপজেলার 2টি ইউনিয়ন যুক্ত করা হয়েছে। তখন যে 2টি ইউনিয়ন নতুন সংসদীয় আসনের সাথে যুক্ত করা হয়েছে তারা গিয়েও নির্বাচন কমিশনে আপত্তি তুলবে। এই 39টি আসনে যারা রয়েছেন তারা নিঃসন্দেহে, আমাদের অতীত অভিজ্ঞতা কিংবা অতীতে যা দেখেছি, নির্বাচন কমিশনে আবেদন করবে, তারা তাদের আপত্তির কথা জানাবে। কোনো কারণে দেখা যাচ্ছে যে তাদের যে সদর উপজেলা সেটির সাথে তাদের যোগাযোগ না, নতুন করে আরেকটি উপজেলা। এটিও করার ক্ষেত্রে কখনো হয় যে ভৌগোলিক অখণ্ডতার বিষয়টি দেখা হয়। স্বাভাবিকভাবে জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে যদি এবার সীমা নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে ভৌগোলিক অখণ্ডতার একটি বিষয় থাকে। ধরেন নদীর একবারে 2টি মাত্র ইউনিয়ন, সেটি আলাদা পড়ে গেছে, কিন্তু সেটি ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে গিয়ে সেটিকে নতুন সীমানায় যুক্ত করা যায়নি। এই বিষয়গুলো বিভিন্ন সময় এসেছে, বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিশেষ করে গত নির্বাচনের আগেও পিরোজপুরের 2টি আসন নিয়ে, কুমিল্লার কয়েকটি আসন নিয়ে বেশ কিছু বিতর্ক হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন এই ধরনের পরিবর্তন কিংবা কমানো বাড়ানোর দিকে যায়নি। তারা ছোট ছোট জায়গায় কিছু পরিবর্তন এসেছে, যে কারণে বড় কোনো পরিবর্তন নির্বাচন কমিশনের করতে হয়নি। কিন্তু আমরা এই নির্বাচনের আগে দেখলাম নির্বাচন কমিশন 39টি আসনে পরিবর্তন এনেছে, সেক্ষেত্রে 2টি জেলার আসন সংখ্যা রদবদল করা হয়েছে, অর্থাৎ কমানো হয়েছে এবং বাড়ানো হয়েছে, যেটি স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাগেরহাটের যারা ভোটার রয়েছে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া রয়েছে, রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছে তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যদি নির্বাচন কমিশনের কাছে তারা তাদের দাবি এবং যুক্তি তুলে ধরতে পারে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেই শুনানিতে যদি সন্তুষ্ট হন, তাহলে নির্বাচন কমিশন আগের সীমানায় ফেরত যেতে পারে, কারণ তাদের জন্য 10 তারিখ পর্যন্ত তো সময় রয়েছে। আচ্ছা। আর যদি 10 তারিখের মধ্যে আপত্তি কেউ না জানান বা জানালেও যদি আসলে নির্বাচন কমিশন তাদের যুক্তিকে সন্তোষজনক মনে না করে, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেটি বোঝা যাচ্ছে যে গাজীপুর 6 নামে একটি নতুন আসন আসলে সংসদের তালিকায় যুক্ত হবে এবং বাগেরহাট 4 নামে যে আসনটি এতদিন ধরে রয়েছে সেটি বিলুপ্ত হতে যাচ্ছে। ধন্যবাদ দর্শক যারা যুক্ত ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।